হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা পেজ নাম্বার 6 থেকে চ্যাপ্টার 1-এর ভিডিও পার্ট নাম্বার 7 আজকে আমরা শিখব সরল না ব্যস্ত অনুপাত খুঁজি। লাস্ট ভিডিও আমরা কোষে দেখে 1.1-এর কমপ্লিট করেছিলাম। সরল না ব্যস্ত আজকে আমরা এটা নিয়ে দেখব। পয়েন্ট নাম্বার 2টা কি বলেছে দেখো, বলছে এবার ছুটিতে আমরা পুরী বেড়াতে যাব। পুরী একটা জায়গার নাম। সেই জন্য বাবা 920 টাকায় 4টি টিকিট কিনে আনলেন। দেখতে পাচ্ছ স্টেশন পাশে দেখতে পাচ্ছি, দেখো রেলওয়ে আছে, তাই তো? তাহলে 920 টাকায় 4টি টিকিট কিনেছে। আমরা তিনজন, বলছে আমার তিনজন বন্ধুও আমাদের সঙ্গে বেড়াতে যেতে চাইল। তাহলে টিকিট হচ্ছে 4টি। আচ্ছা, এখানে কি বলেছে? টিকিট 4টি মানে ব্যক্তিও কিন্তু 4জন আছে, তোমাকে বুঝে নিতে হবে, কারণ একটা টিকিটে একজনই যাত্রী যেতে পারে। তাহলে আমরা মোট এই 4জন আছে বলে 4টা টিকিট, আর পরে 3জন যেতে যাচ্ছে। দেখো 3জন, এটা যদি সংখ্যায় লিখি তাহলে 3 হবে, 4 আর 3 মোট 7জন যাব। এরপরে দেখো কি বলেছে, যে আরও 3টি টিকিট কাটতে হবে। অবশ্যই আরও 3টি টিকিট কাটতে হবে। 3টি টিকিটের দাম কত হবে দেখি। পরে যে 3জন এসেছে সেটার জন্য আমরা বের করব। দেখো ঐকিক নিয়ম এর মতো এটা হবে যে গণিতের ভাষার সমষ্টি। ক্লাস 6-এ যে আমরা শিখেছিলাম ঐকিক নিয়ম, সেই নিয়মটা এখানে ফলো করছে না। গণিতের ভাষায় সমস্যাটি টিকিটের সংখ্যা টি একক, দেখো একক হচ্ছে টি, আর হচ্ছে দাম। যেহেতু আমাকে দেখো দামটা বের করতে হবে, তাই না? তাহলে এখানে দামকে আমরা একক কি দেবো? টাকা। 4টি টিকিট 920 টাকা। তাহলে পরে যে তিনজন এসেছে, 3জন, এই 3টি টিকিটের দাম কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। দেখো বলছি টিকিটের সংখ্যা ও টিকিটের দাম ড্যাশ সম্পর্কে আছে। আমরা ক্লাস 6-এও শিখেছি সরল ব্যস্ততা। টিকিটের সংখ্যা ও টিকিটের দাম, আর একটু লক্ষ্য করো, টিকিটের সংখ্যা 4 ছিল, এখন 3টি হলো। টিকিটের সংখ্যা ও টিকিটের দাম, টিকিট 4টি, দাম পড়লো 920 টাকা। সেই জায়গায় আমি 3টে টিকিট কিনতে যাই, তাহলে 920 টাকা কি নেবে না। কেন? কেন আমার টিকিটের সংখ্যা কমে গেছে, তাহলে এটাও কিন্তু কম হয়ে গেল। তাহলে সেই সূত্রে এটা কি সম্পর্ক হবে? এখানে আমরা লিখব সরল সম্পর্ক। ওকে, সরল সম্পর্ক কখন হয়? দুদিকে যদি বাড়ে আর দুদিকে যদি কমে, সেক্ষেত্রে আমরা বলবো সরল সম্পর্ক। কারণ বেশি টিকিটের জন্য ড্যাশ টাকা লাগবে, বেশি টিকিটের জন্য বেশি টাকা লাগবে। একদম আমি যদি 3-এর জায়গায় 4-এর জায়গায় 10টি টিকিট কাটতে যাই, তাহলে কিন্তু আমাকে টাকা বেশি দিতে হবে। ওকে, এখানে চলো আমি তোমাদের সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কটা সম্পর্কে একটু ধারণা দিই। তাহলে প্রথমে আমরা সরল সম্পর্কটা লিখে নিই। এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো যে অ্যাকচুয়ালি সরল সম্পর্কটা কি। ওকে, সরল সম্পর্ক অ্যাকচুয়ালি পুরোটা লিখলে ভালো হয়, সরল সম্পর্ক। ওকে, সরল সম্পর্কটা কি, আরেকটা আমরা জানবো ব্যস্ত সম্পর্কটা কি। তাইলে এটা আমি একটু যদি লিখি যে প্রদত্ত, প্রদত্ত মানে যেটা বইয়ে দেওয়া থাকবে সেটাকে বলা হয় প্রদত্ত। রাশি দুটির, প্রদত্ত রাশি দুটির একটির মান ওকে বাড়লে বা কমলে, মনে রাখবে বাড়তেও পারে আবার কমতেও পারে, বাড়লে বা কমলে অপরটির মান বাড়ে বা কমে, মানে উল্টো, বাড়লে বাড়বে কমলে কমবে। সেক্ষেত্রে সরল সম্পর্ক হবে। সরল
সম্পর্ক হবে। কি লিখলাম? যে প্রদত্ত রাশি দুটির একটির মান বাড়লে, দেখো একটির মান বাড়লে বা কমলে, তাহলে অপরটির মান বাড়বে। দেখো বাড়লে বাড়বে, আবার কমলে কমবে। তার মানে কি বোঝাচ্ছে? দেখো এইদিকে যদি কখনো বাড়ে তাহলে এইদিকেও কিন্তু বাড়বে। ওকে, আবার এইদিকে যদি কমে তাহলে এইদিকেও কিন্তু কমে। এটা হচ্ছে আমার সরল সম্পর্ক। এই সম্পর্কটা মনে রাখবো। ওকে, শর্টভাবে। ওকে, আরেকটা আমরা শিখব, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। চলো এরপর আমরা ব্যস্ত সম্পর্কটা একটু জেনে নিই। যে ব্যস্ত সম্পর্ক, এটা অ্যাকচুয়ালি কি? এটাও সেমভাবে লিখব, যে আবার একই রকমভাবে যে প্রদত্ত রাশি দুটির একটির মান বাড়লে, বা কমলে, দেখো একই রকম ভাবে কিন্তু বাড়লে বা কমলে, এখানে এই যে অপরটি আসবে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে অপরটির মান কি হবে? এখানে যদি বাড়ে তাহলে এদিকে কিন্তু কমে, বা এদিকে কমলে এদিকে বাড়ে, ঠিক উল্টো হয়ে যাবে। ওকে, বিপরীত, এটাকে বিপরীত সম্পর্ক বলা হয়। ব্যস্তকে অনেক সময় বিপরীত সম্পর্ক বলা হয়। ওকে, বাড়ে। সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হবে। একটু শর্টভাবে যদি বোঝাই তাহলে কি হবে? দেখো আর একটু পড়ে নিই একবার। যে প্রদত্ত রাশি দুটির একটি মান বাড়লে অপরটির মান দেখো কমে, উল্টো হচ্ছে। আবার কমলে কি হয়? বাড়ে। তার মানে বোঝাচ্ছে যে এইদিকে যদি কখনো বেড়ে যায় তাহলে এদিকে কি হবে? কমে যাবে, উল্টো হয়ে যাবে, বিপরীত হয়ে যাচ্ছে। এইদিকে যদি কমে যায় তাহলে এইদিকে কি হবে? বেড়ে যাবে। ওকে, বেড়ে যাবে বা কমে বাড়ে। দেখো বাড়ে কমে, কমে বাড়ে, তো এটাকেই বলা হয় ব্যস্ত। মনে থাকবে তাহলে? আমি নোট ডাউন করে রাখলাম, এটা তোমরা নোট করে নিতে পারো। ওকে, তাহলে আর কখনো ভুলবে না। এরপরে দেখো, তাহলে এটা সরল সম্পর্ক কেন হলো? কেন টিকিটের সংখ্যা প্রথমে 4টি ছিল, পরে কমে গেল। দেখো যখন টিকিটের সংখ্যা 4টি তখন দাম হচ্ছে 920 টাকা। যখন টিকিটের সংখ্যা কমে গেল তাহলে দামও কমে যাচ্ছে। দেখো কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সরল সম্পর্ক। এরপরে দেখো ঐকিক নিয়মের সমাধান করে পাই, যে নিয়মটা তোমরা ক্লাস 6-এ শিখেছিলে সেই নিয়মেই করব। তাহলে কি লিখব? যে 4টি টিকিটের দাম হয় 920 টাকা, তাহলে একটি টিকিট নেব, একটি টিকিটের দাম কি হবে? কম হবে। দেখো 4টি টিকিটের দাম 920 টাকা, একটি টিকিটের দাম কম। আর মনে রাখবে কমের ক্ষেত্রে ভাগ হয়, এটাও একটা নোট ডাউন করে রাখবে। যে কম, যখনই কোনোভাবে কম দেখবে সেই ক্ষেত্রে তোমাকে ভাগ করতে হবে। আর যদি কোনো ক্ষেত্রে কোনোভাবেই বেশি কথাটা পাও তাহলে সেই ক্ষেত্রে গুণ করতে হবে। এই দুটো টার্ম মনে রাখবে, ঐকিক নিয়মের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে কম থাকলে ভাগ করব, বেশি থাকলে গুণ করব। এটা ভাগ করেছে তার জন্য নিচে এসেছে। দেখো 920 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে 920 আগে লিখবো, তারপরে তো ভাগ 4 বসাবো। এটার মানে কি বোঝায়? 920 উপরে বোঝায় আর 4টা নিচে আসে। এই 4 নিচে আসাই মানে সেটাকে ভাগ ধরে নেব আমরা। দেখো এই 4টা নিচে লিখেছি, তার মানে ভাগ বুঝে নেব। একটি টিকিটের দাম এত, তাহলে 3টি টিকিট। এবার দেখো একের চেয়ে 3 বড়, 3 টিকিটের দাম বেশি পড়বে। যখনই বেশি পড়বে তাহলে 3টা কোথায় হবে? গুণ হয়ে যাবে। কার সাথে? 920 ইন্টু 3, নিচে 4ই থাকবে। এবার যদি কাটাকাটি করি, আমরা 4 দিয়ে কাটাকাটি করেছি। দেখো 4 দুগুণে 8। এটা যদি একটু দেখিয়ে দিই, যে প্রথমে 4টি টিকিটের দাম, 4টি টিকিটের দাম
920 টাকা, রাইট? তাহলে এক নেব, একটি টিকিটের দাম, এগুলো বারবার লিখবো না, যেহেতু একটি টিকিটের দাম কম এখানে আমি ভাগ চিহ্ন দিব না, আমি এই 4টাকে নিচে লিখে নেব টাকা। তারপরে 3টি টিকিটের দাম কিন্তু বেশি হবে, তাই না? একটি টিকিটের দাম কম হয়, 3টি টিকিটের দাম বেশি হয়। যদি বেশি হয় তাহলে এই 3টাকে আমি 920 সাথে বসাবো গুণ দিয়ে, নিচে কত 4। এবার 4 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 4 অক্ষর 4, 4 দুগুণে 8 পাবো। এখানে তো আছে 9, কত বেশি আছে? 1 বেশি আছে। তারপরে 2 নিই, তাহলে কত সংখ্যাটা? 12। 4 দুগুণে 8, 3 4 12, আর একটা শূন্য বেঁচে থাকলো, তার মানে 230 গুণন 3। এটা যদি গুণ করে দিই, 3 0 0, 3 3 9, 3 দুগুণে 6, মানে 690 টাকা। দেখো 690 টাকাই আছে। ওকে, 690 টাকা। তাহলে আমাকে আরও 3টে টিকিট কিনতে 990 টাকা প্রয়োজন হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো আমরা 3 দাগেরটা দেখে নেব। কি বলেছে 3এরটা? বলছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই সম্পত্তির অঙ্ক থাকলে মনে করবে যে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো সম্পত্তির মোট পরিমাণের 9/10 অংশের মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 অংশ মূল্য কত? দেখি। গণিতের ভাষা সমস্যাটি সেমভাবে লিখব আমরা। এখানে কি লিখব? সম্পত্তির পরিমাণ। দেখো এটা যেহেতু সম্পত্তি বলেছে, তাহলে সম্পত্তির পরিমাণ সেটা কি? ভগ্নাংশে আছে, একক কি? অংশ দিব। আর এখানে মূল্য আছে, তাই মূল্যটা আমরা সবসময় টাকায় নেব। সম্পত্তির পরিমাণ প্রথমে কত? 9/10, সেই ক্ষেত্রে টাকা কত? 6,543 টাকা। তারপরে সম্পত্তি কত আসলো? 1/2 অংশ, সেটার ক্ষেত্রে আমাকে মূল্যটা বের করতে হবে। দেখো এখানে স্পষ্ট বলে দেওয়া আছে মূল্য কত। একটু সাজাতে আমরা প্রত্যেকেই পারবো। সম্পত্তির পরিমাণ লিখব, কি করে বুঝবো যে সম্পত্তি আগে লিখতে হবে? দেখো অংশ কটা দেওয়া আছে, 2টো অংশ দেওয়া আছে, তার মানে সম্পত্তির পরিমাণটা আগে হবে, আর মূল্য এক জায়গায় দেওয়া আছে, একটা বের করতে হবে, তার মানে মূল্যটা আমাকে এইদিকে রাখতে হবে। তাহলে দেখো সম্পত্তির সাথে মূল্য সেটা ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক, আগে এটা বুঝতে হবে। 9/10, সম্পত্তি হচ্ছে 9/10-এর মূল্য হচ্ছে 6,543 টাকা। সেই ক্ষেত্রে সম্পত্তি অর্ধেক হয়ে গেল, দেখো অর্ধেক, তাই না? 10 ভাগের 9 ভাগ, আর এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তাহলে কোনটা বড়? তোমরা যদি এটা গুণ করে দেখো বা ভাগ করে দেখো, দেখবে যে এটা হবে বড়। ওকে, সম্পত্তি যখনই আমার বাড়লো, দেখো এই লাইনটা দেখার আগে আমরা এই লাইনটা দেখি কি বলেছে, যে সম্পত্তির অংশ, ওকে, সম্পত্তির অংশ বাড়লে মূল্য বাড়বে না কমবে বলো? সম্পত্তির অংশ যদি বাড়ে তাহলে মূল্য অবশ্যই বাড়বে, তাই না? সম্পত্তি বেড়ে যাচ্ছে, তাহলে মূল্য আমার বাড়বে। ওকে, সম্পত্তির অংশ বাড়লে মূল্য বাড়বে। তাই সম্পত্তির সঙ্গে মূল্য ড্যাশ সম্পর্ক আছে। কি সম্পর্ক? দুই দিকে বাড়ছে, দেখো সম্পত্তি বাড়লে মূল্য বাড়ছে। এখানে আমরা লিখব সরল সম্পর্ক। সরল সম্পর্ক কেন? এখানে যদি বাড়ে এই দিকেও বাড়ছে, কমলে কমবে, সেই ক্ষেত্রে আমরা সরল সম্পর্ক নেব। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে দেখো সম্পত্তি যখন 10 ভাগের 9 ভাগ, সেই অংশের মূল্যর দাম কত? মূল্য হচ্ছে 6,543 টাকা। তাহলে এক অংশ দাম কম হবে না বেশি হবে? যদি আমরা এক অংশ তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে আমার কী হবে? কম হবে। ওকে, তার জন্য এখানে ভাগ দিয়েছে, দেখো স্পষ্ট ভাগ দেওয়া আছে। তাহলে এখানে আমরা কত বসাবো? এই ঘরটায় আমরা বসাবো 6,543, আর এখানে বসাবো 9 নিচে 10, এই যে এটা। যেহেতু এক অংশ কম, তাই তো, এক হচ্ছে কম। তাহলে দেখো এটাকে আমরা 6,000 এখানে লিখব 6,543, কিন্তু যখনই এখানে গুণ দেব তখন কি হয়ে যাবে? 10 চলে যাবে উপরে আর 9 চলে আসবে আমার নিচে। ওকে, এরপরে দেখো এবার আমার অর্ধেক মানে 1/2 অংশের মূল্য কি হবে?
দাম বেশি হবে, তাহলে এখানে আমরা বসাবো 6543, আর প্রথমেই এখানে ছিল 10/9, তাহলে 1/2টা কী হবে, 1/2 আমার গুণ হয়ে যাবে, যেহেতু 1/2 কি একের থেকে একের থেকে 1/2 কি বেশি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার গুণ হবে। তো দেখো এটাকে যদি আমি একটু রাফ করে দেখাই তোমাদের, যে আমরা 9/10 এত সম্পত্তির মূল্য কত, 6543 টাকা। তাহলে যখন 1 নেব তখন কম হবে, যখনই কম হবে তাহলে আমি লিখব 6543, তোমরা বইয়ে দেখে দেখে বসাও, ভাগ 9/10। ওকে, এবার একটু এখানে আমরা সলভ করে নিই, যে 6543 ভাগটাকে যখন গুণ দেবো তাহলে 10 চলে যাবে উপরে, 9 আসবে নিচে। এবার বলছে 1/2, 1/2 সম্পত্তির মূল্য বেশি হবে, তাহলে 1/2 সম্পত্তির মূল্য বেশি, মানে 6543 গুণ 10/9 তো ছিল, আবার যেহেতু বেশি তাহলে 1/2, বেশি থাকলে গুণ হয়, মনে রাখবে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো দেখো, 5 দিয়ে 10কে কেটে দিই, 5 দুগুণে 10, আচ্ছা এটা তো 9 তাই না, তো এটা দিয়ে কাটতে পারবো না, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, 5 দুগুণে 10, তো যেহেতু 9কে কেটেছি তো এটাকে আমরা 9 দিয়ে কাটি, দেখো 7 লং 63, তাহলে কত বেঁচে আছে, 63, 64, 65 মানে 2, আর এখানে 24, 9 × 9, 9 দুগুণে 18, 3 লং 27, 9 × 9, 9 দুগুণে 18, 3 লং 27, আচ্ছা 9 দুগুণে যদি 18 দিই, 19, 20, 21, 22, 23, 24, মানে আবার 63, আবার 7 লং 63। ওকে, 9 দিয়ে কাটাকাটি করবে, তাহলে 7, 2, 7 গুণ, নিচে কেউ নেই, শুধু 5 পড়ে আছে। এটা যদি গুণ করি কত পাবো দেখি, এটা যদি আমরা গুণ করি তাহলে 5 × 7 = 35, 5 হাত থাকলো 3, 5 দুগুণে 10, 10 3 13, 3 হাতে থাকছে 1, 5 × 7 = 35, 36, তাহলে 3635 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে সলভ করলাম। দেখো এবার বই এটা কাটাকাটি করে কত করেছে, 3635 টাকা। তোমরা 2 দিয়ে 10কে কাটবে 5, 9 দিয়ে এটাকে কাটলে 7, কত আসবে 2, 7 মানে 727। ওকে, এই সলভটা দেখো, তাইলে বুঝতে পারবে তোমরা। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে, যে 6 জন লোক 7 দিনে একটি কাজ করেন। ওকে, 6 জন লোক আছে, সেই 7 দিনে কাজটি করেন, ওই কাজ 21 দিনে শেষ করতে হলে কতজন লোক দরকার। এখানে দেখো তোমরা কি করে বুঝবে, এই যে দেখো দিন 2 জায়গায় আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, জন বের করতে হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো জন বের করতে হবে। গণিতের ভাষার সমস্যাটা হলো ঐকিক নিয়মে, তাহলে যেটা দুবার দেওয়া আছে সেটা আগে লিখি, তাহলে দিন সংখ্যা লিখি, দিন সংখ্যা কি, দিন আমরা সময় বুঝি তাই তো, তাহলে সময় এর একক নিলাম দিন সংখ্যা, বা দিন সংখ্যা লিখে এর সময় একক ধরে। আচ্ছা, লোক সংখ্যা, সেটাকে কি করব, জন ধরবো, বা তোমরা এখানে জন লিখতেও পারো, তুমি জন লিখতে পারো, এখানে তুমি সময় লিখতে পারো। ওকে, আমরা তো যেহেতু নিজে করি 1.2 এরগুলো আমরা খাতায় করবো, যেহেতু করে দেওয়া আছে, তো একটু দেখে নিই। 7 দিনে লাগে আমার 21, দেখো 6 জন লোক 7 দিনে প্রয়োজন, তাহলে জনের জায়গায় আমি 6 বসাবো, আর দিনের জায়গায় 7 বসাবো। এবার 21 দিনে কতজন প্রয়োজন সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কি হবে, দেখো দিন 7 দিনে আমার 6 জন লোকের প্রয়োজন হচ্ছে কাজটা শেষ করতে, কোনো কাজ, এখানে কোনো একটি কাজ ধরে নাও 7 দিন আমাকে দিয়েছে, আমাকে 6 জন লোক লাগে। এবার আমাকে দেওয়া হলো 21 দিন, বলছে তোমাকে সময় দিলাম 21 দিন, তাহলে কি আমার 6 জন লোকের প্রয়োজন হবে। দেখো দিন কিন্তু বেড়ে গেল, তাহলে আমি 6 জনের জায়গায় 2 জনও করতে পারি, বা 1 জনও করতে পারি। তাহলে দেখো এইদিকে যখন আমি 7-এর জায়গায় 21 দিন দিয়ে দিল আমাকে সময়, মানে সময় যখন বেড়ে গেল তাহলে লোক সংখ্যা কিন্তু আমার কমে গেল। তাহলে একদিকে বেড়ে যাওয়া আর একদিকে কমে যাওয়া, মানে এদিকে বাড়লো আর এদিকে কি ঠিক বিপরীত হলো, মানে কমে গেল, লোক সংখ্যা আমি কমে গেল। তা বাড়ে আর কমে মানে সেই ক্ষেত্রে কি সম্পর্ক, আমরা জানি ব্যস্ত সম্পর্ক। একটি নির্দিষ্ট কাজের জন্য দিন সংখ্যা বাড়লে লোক কি হবে বলো, লোক কমবে। বলছে একটি নির্দিষ্ট কাজের জন্য,
দিন সংখ্যা যদি বাড়ানো হয় তাই লোক সংখ্যা আমার কমে, মানে উল্টো হয়ে যাবে, এদিকে বাড়ে এদিকে কমে। ঐকিক নিয়মে সমাধান করে পাই একটি কাজ দেখো 7 দিন শেষ করে 6 জন লোক লাগে। যদি আমি একদিনে কাজটা করতে চাই যে না আমাকে কাজটা একদিনে করতে হবেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে, তাহলে তো আমি কাজটা শেষ করতে পারবো। বাড়াতে হবে মানে কি, বেশি লোক লাগবে, আর বেশি কথা আসলেই আমাকে গুণ করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে, মানে 7। তাহলে 21 দিনে, এবার দেখো সময়টা আমাকে দেওয়া হলো, তোমাকে 21 দিন দেওয়া হলো, সেই ক্ষেত্রে কি হবে, আমি কি করব, লোক সংখ্যা কমিয়ে নেব। তাহলে এখানে আসবে আমার 21, আর এখানে 6 × 7 প্রথম থেকেই ছিল, যেহেতু 21 দিন আমাকে সময় দেওয়া হচ্ছে পরবর্তীতে, মানে দিনটা আমার অনেক বেশি, তাহলে সময়টা আমি কমিয়ে দিই। তাই এটাকে যে কাটাকাটি করি দেখো, 7 দিয়ে 3 × 7 = 21, 3 দিয়ে 3 × 2 = 6। তাহলে ওই কাজটি 21 দিনে শেষ করতে আমার 2 জন লোক দরকার, রাইট। তাহলে ওই কাজটি শেষ করতে 21 দিনে শেষ করতে আমাকে 2 জন লোকের প্রয়োজন পড়বে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়ই। মনে রাখবে দিন সংখ্যার সাথে লোক সংখ্যা সব সময় মনে রাখবে ব্যস্ত সম্পর্কই হবে। দিন কমলে লোক বাড়বে, লোক বাড়লে দিন কমবে, অলওয়েজ। এটা আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্ট আমরা এরপরে পার্ট নাম্বার, এটা 7 ছিল, এরপরে পার্ট নাম্বার 8 বাকি অঙ্ক নিজে করে 1.2 আমরা